This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি বিষয় ধরতে চলেছি, আমার মনে হয় যে বিভিন্ন ধরনের আমাদের যারা ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখেন বা সোশ্যাল নেটওয়ার্কে যারা দেখেন তারা খুশি হবেন এই কারণে যে একেবারে বাংলাকে নিয়ে আজকে একটা অনুষ্ঠান করছি। কিন্তু করতে গেলে কি হবে? প্রথমেই বাঙালি হিসেবে আমরা চিরকাল শিল্প, সংস্কৃতি, খেলাধুলোকে আমরা প্রশংসা করে এসেছি। আজকে মনু ভাকর, হরিয়ানার মেয়েটি পিস্তল দৌড়ে, মানে পিস্তলের খেলাতে, ওটা শর্ট ইয়েতে, তাতে প্রথম ব্রোঞ্জ মেডেলটি এনে দিল ভারতকে। ফলে কনগ্র্যাচুলেশন তাকে জানাতেই হবে, আমাদের মা। সুতরাং মনু, তোমাকে সমস্ত দর্শকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকো, আরও ভালো হোক তোমার খেলাধুলো। গতবারে যেটা তুমি পারোনি টোকিওতে, এবার তুমি প্যারিসে লাভ ইন টোকিও না করতে পেরে ইভিনিং ইন প্যারিসে তুমি আমাদেরকে মাতোয়ারা করে দিলে। কিন্তু দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে, যেটা প্রথমেই বলে রাখা ভালো, যে প্রফেসর ডক্টর গর্গ চট্টোপাধ্যায় আমার বিশেষ বন্ধু। তিনি দীর্ঘদিন ধরে বাংলা এবং বাঙালির জন্য লড়াই করছেন। লড়াই করার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে তিনি বলছেন না যে অবাঙালিদের রাজ্য থেকে বের করে দাও, তিনি বলছেন বাঙালিরা প্রায়োরিটি পাক। তাই তো গর্গ, ঠিক বলছি তো? এখন ব্যাপার হলো, এটা যেমন বাস্তব সত্য এবং তার এই আন্দোলনের কিছু পার্টকে তো আমি ভীষণভাবে সমর্থন করছি, মানে আজকের দিনে দাঁড়িয়ে করতে বাধ্য হচ্ছি। কারণ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন যে বাংলা অবহেলিত হচ্ছে, বাংলাকে দেখছে না, এবং শনিবার দিন তিনি নীতি আয়োগের বৈঠকে গিয়ে অত্যন্ত অপমানিত হয়ে ফিরে এসছেন বলে তিনি দাবি করেছেন। তো কাজেই কি করে বলি যে বাংলার দিক দেখব না? একই সাথে এনকে ডিজিটালে প্রবীর বিশ্বাস শনিবার দিন রাতেই যে অনুষ্ঠানটা করেছেন সেটাও বাঙালির সপক্ষে এবং এই বিষয় নিয়েই বটে। এবং তিনি যেটা বলেছেন যে বাংলা এবং বাঙালির স্থান কোথাও যেন নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও যেন ছিঁড়িছাদহীন হয়ে যাচ্ছে। আমি আমার কথাটা বলি, একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফের একবার আদাব এবং নমস্কার জানিয়ে আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে জানাই, ভারতবর্ষ এমন একটি দেশ, সেই দেশের বিভিন্ন প্রান্তে, সেটা মহারাষ্ট্র হোক কিংবা কেরল কিংবা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের যে কোনো মানুষের থাকার অধিকার আছে, এমনকি বিদেশিদেরও আছে, এবং চিরকালীন থাকার অধিকার আছে। তবে ব্যাপার কি জানেন তো? সেটা আপনি মহারাষ্ট্রে শিবসেনাদের আন্দোলন যেটা ছিল বিহারি এবং ইউপির লোকেদের বিরুদ্ধে, সেটা কিন্তু তারা বলেছিল যে হ্যাঁ, এরা সব কাজকর্ম নিয়ে নিচ্ছে। বিশেষ করে আমি বম্বেতে প্রচুর গেছি এবং আমার কর্মস্থলও খানিকটা সেখানে ছিল। ফলে আমি দেখেছি যে সেখানে ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে এই ধরনের ট্রান্সপোর্টেশন এবং আদার্স ওয়ার্কে সব বিহারি এবং ইউপির লোকেরাই করে। ফলে সেখানে একটা খুবই খারাপ একটা সিচুয়েশন হয়েছিল এবং পরবর্তীকালে সেটা নিয়ে প্রতিবাদও উঠেছিল। কিন্তু তারও দীর্ঘদিন আগে আসামে বাঙালি খেদাও আন্দোলন হয়েছিল, যে বাঙালিদের পিটিয়ে বের করে দেওয়া হয়েছিল। এবং সে যে কী অত্যাচার, বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে বাঙালিরা যেভাবে বেরিয়ে এসছে তার থেকেও অনেক কঠোরভাবে এই আসাম থেকে কিন্তু অনেকেই আশ্রয় নিয়েছে পরবর্তী অধ্যায়ে আলিপুরদুয়ার, কোচবিহার ইত্যাদি ইত্যাদি জায়গায়। কিন্তু এমন কি ছিল বাংলা বা বাংলার সংস্কৃতি, বাংলা ব্যবসা বাণিজ্য? বোধ হয় না। তা আপনাদের খুব ইন্টারেস্টিং একটা গল্প বলবো, গল্পটা শুনুন, এবং এটা জ্ঞান বৃদ্ধির জন্য এটা জানা দরকার প্রত্যেকের।
প্রথমেই বলি যে 1947 সালের 15ই আগস্ট তো আমার জন্ম হয়নি, অনেক পরে হয়েছে। কিন্তু বাবা টাবাদের কাছ থেকে শুনেছি যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর তারা ওপার বাংলা থেকে এসেছিলেন। এপার বাংলায় তারা দেখেছিলেন যে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষ এখানে থাকেন এবং বসবাস করছে রীতিমতো, এবং এটা বাস্তব যে তারা গৌরবান্বিত করেছে বিভিন্ন ক্ষেত্রে। যেমন একেবারেই 70 দশকের শেষ ভাগ অবধি, 80 দশকের গোড়া অবধি অনেকেই আপনারা দেখেননি, জন্মাননি, হয়তো বা ছোট ছিলেন। আমি তখন স্কুল কলেজ মোটামুটি 80 দশকের গোড়াতেই পাশ করে বেরিয়ে গেছি। তা আমাদের ছেলেবেলায় আমরা দেখতাম যে কলকাতা শহরে যত প্রাইভেট বাস আছে সেগুলো শহরের মধ্যে ঢুকতে পারতো না, মানে এইদিকে শ্যামবাজারের পরে আর ঢুকতে পারতো না, ওদিকে গড়িয়া পরে আর ঢুকতে পারতো না, কারণ শহর কলকাতায় কিন্তু সমস্ত গভর্নমেন্টের বাস চলতো, নিয়ম ছিল না প্রাইভেট বাস ঢোকার। তো প্রাইভেট বাস যত ছিল এবং যত ট্যাক্সি ছিল কলকাতা শহরে, অ্যাম্বাসেডার ট্যাক্সি, সমস্তগুলোর মধ্যেই কিন্তু প্রায় সিংহভাগ দেখা যেত সর্দারজিরা চালাচ্ছেন। মানে সর্দারজিদের এটা একটা মস্ত বড় আস্থানা ছিল। তো সেটা পরবর্তী অধ্যায়ে আমি পড়াশোনা করে জানতে পেরেছি যে বাঙালিরা খুব একটা ড্রাইভারই জানতো না আগে। আগে এখন যেমন ঘরে ঘরে প্রত্যেকে নিজের গাড়ি চালাচ্ছেন, সেটা ছিল না। একটু বাবুওয়ালা যারা মানুষ ছিলেন তারা অ্যাম্বাসাডার গাড়ি কিনতেন, কাপ্তানি করতেন এবং গাড়ির পেছনে বসতেন, সামনে ড্রাইভার রাখতেন বিহারিদের। ম্যাক্সিমাম তাই ছিল, বাঙালি ড্রাইভার পাওয়া যেত না, এটা বাস্তব সত্য। তো ফলে বিহারির একটা অংশ বা বাঙালিরা এই বা পাঞ্জাবিরা এ রাজ্যে এসে তো অপরাধ কিছু করেনি। দ্বিতীয় জায়গাটা বলি যে এই যে পয় পরিষ্কার মিউনিসিপ্যালিটির থেকে শুরু করে বা এই ছোটোখাটো এই জায়গাগুলো, এবং তার সঙ্গে সঙ্গে হোটেল বিজনেস, হোটেল বিজনেস মানে বড় বড় হোটেল নয়, ভাত খাবার হোটেল, এটাও কিন্তু বাঙালিরা ব্যবসায় নামেনি। শহর কলকাতার বিভিন্ন প্রান্তে যে হোটেল তৈরি হয়ে গিয়েছিল সে হোটেলগুলো চালাতো উড়িয়ারা, মানে উড়িষ্যাবাসীরা। এখনো পর্যন্ত কোথাও কোথাও ভবানীপুর টবানীপুরে কিন্তু উড়িয়া হোটেল আপনারা পাবেন, দারুণ সুস্বাদু ছিল। এবং এই পয় পরিষ্কার যারা করতো, যারা আমরা খারাপ ভাষায় ম্যাথর বলি, সেটাও কিন্তু উড়িয়াবাসীরা করেছে এবং এখনো কোথাও কোথাও তাদেরকে পাওয়া যায়। সুতরাং তারা কিন্তু খুব ছোটোখাটো কাজের জন্যই এ রাজ্যে এসেছিলেন, এখন তারা অনেকেই উধাও। তৃতীয় ব্যাপারটা বলি, বাঙালিরা আর যাই হোক, পরিশ্রম যাই করতে পারুক, কিন্তু ওই মুটের কাজ তারা করতে পারতো না কোনোদিনই। আপনি দেখবেন খুব বাঙালি মুটে আজকেও আপনি পাবেন না, খুব কম। গ্রামগঞ্জ থেকে একেবারে দরিদ্র মানুষ কিছু আসলে, বা মুর্শিদাবাদের কিছু মানুষ খুব দরিদ্র অবস্থা থেকে কিন্তু কলকাতায় এসে তারা এই কাজকর্মগুলো করেছেন। কিন্তু মূলত এই কাজগুলো করে থাকেন বিহারিরা, এবং বিহারিরা দলে দলে সারা ভারতে এই মুটের কাজটা করবার জন্যই গিয়েছিল, এবং বম্বেতেও তারা গিয়েছিল, কলকাতাতেও তারা একই কারণে এসেছিল। সুতরাং আমি সেই হেতু বিহারিদেরকেও দোষ দিতে পারি না। নানান রকম মশলাদার খাবার দাবার এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গুজরাটিদের একটা অবদান ছিল কলকাতা শহরে। কলকাতা শহর কেন, কলকাতা শহরের বাইরেও বহু জায়গায়। এবং আপনারা জানবেন যে গুজরাটিরা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলুন বা ব্যবসা বলুন বা কাপড়ের ব্যবসা বলুন, এগুলো সাপ্লায়ার ছিল, এবং কলকাতায় বসে তারা ব্যবসা করত। এবং আপনাদেরকে খোলাখুলি বলতে রাজি আছি যে গুজরাটিদের এই ব্যবসাতে বাঙালি কর্মী থাকতো, সিংহভাগ তারা কাজ করত। এবং অনেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিন্তু গুজরাটিদের একটা অবদান রয়েছে, এবং পাঞ্জাবিদেরও ছিল। দক্ষিণ ভারতীয়, সাউথ ইন্ডিয়ান লুঙ্গি পরা যারা থাকতো, আমি অন্তত মধ্যভাগ 70 দশকের মধ্যভাগ যখন স্কুল টুলে পড়ি টড়ি বা তারপরে কলেজে পড়ি যখন, তখন কিন্তু আমি দক্ষিণ ভারতীয়দের প্রচুর কলকাতা শহরে দেখতাম, আমার পাড়াতেই দেখতাম। এই যে ভাবা রিসার্চ ইনস্টিটিউট বা বিভিন্ন জায়গায় তারা কাজ করতেন, এবং দক্ষিণ ভারতের থেকে যারা আসতেন, তামিল বা কেরালের মানুষ বা অন্ধ্রের মানুষ, খুব পণ্ডিত তারা হতেন, খুব পড়াশুনো জানা, তারা চাকরি সূত্রে এখানে এসে এখানে সেটেল করেছেন দীর্ঘদিন। খুব একটা ব্যবসায়ী কিন্তু সাউথ ইন্ডিয়ানরা ছিল না, কিন্তু প্রচুর সাউথ ইন্ডিয়ান ছিল কলকাতা শহরে। এবং দেখবেন যে মধ্য কলকাতায় প্রচুর দক্ষিণ ভারতীয় এই ধোসা টোসার দোকান, এখন তো সেগুলো কলকাতার লোকেরাই খায়, সেগুলো তৈরি হয়েছিল। আর যেগুলো ছিল সেগুলো খুব ইন্টারেস্টিং। প্রচুর ক্রিশ্চিয়ান ছিলেন, অ্যাংলো ইন্ডিয়ান, যাদের এখনও বংশধররা রয়েছে, সব বাঙালি হয়ে গেছে। তাদের ওই মধ্য কলকাতার বেশ কিছু অঞ্চলে, ধর্মতলাতে তো বটেই, এছাড়াও আপনারা সেটা তাদেরকে পেয়ে যাবেন হেস্টিংস ফেস্টিংস এ সমস্ত জায়গাও কিছু
অ্যাংলো ইন্ডিয়ানরা এসে বসবাস শুরু করেছেন। এখন তাদের সংখ্যা অনেক কমে গেছে। বউবাজারে তাদের তো একটা বাসস্থানই ছিল, এখনও আছে। তারা বাঙালি ছিল না, কিন্তু তারা বাঙালিদের জন্য কোনো রকম থ্রেট ছিল না। এবং আরও বলি যে আগে এখানে প্রচুর ইন্ডাস্ট্রি ছিল, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কিন্তু এখানে ইন্ডাস্ট্রি করতে এসেছিলেন। তো গেল কোথায় তারা? একটা রাজ্যে ইন্ডাস্ট্রি কতটা সাউন্ড, কতটা ভালো, সেটা কিসে বোঝা যায় জানেন? আপনাদের উত্তর পাবেন না। সেটা বোঝা যায় বিমানবন্দর দেখে। কলকাতা বিমানবন্দর না আগে একটা দর্শনীয় স্থান ছিল। আমরা অনেক সময় ছোটবেলায় এয়ারপোর্টে বেড়াতে যেতাম, তখন 2 টাকা করে টিকিট ছিল, পরে 5 টাকা হয়েছিল। আমার বিয়ের পরেও ছেলেকে নিয়ে আমি এয়ারপোর্টে বেড়াতে গেছি। এই বিমানবন্দরে সারা পৃথিবীর সমস্ত সেরা ফ্লাইটগুলো নামতো। তখন ভাইকাউন্ট এয়ারলাইন্স ছিল, মানে ভাইকাউন্ট এয়ারক্রাফট ছিল। তখন বোয়িং এত ছিল না, বোয়িং তারপরে আসে। আর ফকার ফ্রেন্ডশিপ ছিল। ফলে বিমানবন্দরে এই যে বিভিন্ন জাল, মানে জাপান এয়ারলাইন্স থেকে শুরু করে KLM, ব্রিটিশ এয়ারওয়েজ, প্যান আমেরিকান এয়ারওয়েজ ইত্যাদি বিভিন্ন ফ্লাইট আসছে, উঠছে, বেরোচ্ছে। কারণ রমরম করতো তখন বাংলার ব্যবসা। এটা ধাক্কা খেলো এসে 77 সালে। এবং 77 সালে যখন বামফ্রন্ট ক্ষমতায় এলো, তখন তারা একেবারে চনমন করছে, এই দিতে হবে, ওই দিতে হবে। এটা বাস্তব যে কৃষিক্ষেত্রে তারা অনেক কাজ করেছেন ঠিকই, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু তারা সর্বনাশটি করে ছেড়ে দিয়েছে। এবং সিটি ইউনিয়ন যেভাবে আন্দোলন করেছে, তাতে একটার পরে একটা ইন্ডাস্ট্রি, বেস ব্রিজ অঞ্চল বলুন, বা কলকাতার ধারে কাছে বলুন, বা বর্ধমানে বলুন, হাওড়াতে বলুন, হাওড়াতে GKW থেকে শুরু করে বিভিন্ন কারখানা তো বন্ধ হয়েছে। ব্রিথওয়েট, বার্ন, জেসপ, যেগুলো আধা সরকারিও ছিল, খানিকটা পরে হস্তান্তর হয়েছিল, সমস্ত কারখানা পরপর আমার চোখের সামনে বন্ধ হতে আমি দেখেছি মিড অফ 80s অব্দি, কিংবা ধরুন 86, 87 অব্দি। এত আন্দোলন হতো, কোনো কাজকর্ম করতো না কেউ। ফলে একে একে ব্যবসায়ীরা এখান থেকে চলে যায়। এবং তারা অবাঙালি থাকলে কি হবে, তারা কিন্তু এখানে ব্যবসা করতেই এসেছিল। এবং সর্বনাশ, আপনি দেখুন বহু জাতের কথা আমি বললাম, মানে বহু স্টেটের লোকেদের কথা বললাম। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এখানে বিহারিদের বাদ দিন, বিহারিরা এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়, ব্যবসাও কাটতে আসেনি, বা আমাদের রুটি রুজিতেও হাত দেয়নি। সর্বনাশটি হলো বড়বাজারি মারোয়ারি সেকশনের লোকেদের জন্য। কেন হলো? এই যে সমস্ত জ্যোতিবাবুদের আমলে কলকারখানা বন্ধ হয়ে গেল। ধরুন একটা কথার কথা বলছি, এই ধরুন আমার এই মোবাইলটা, এটার একটা কারখানা রয়েছে। সেই কারখানাটি ওই সিটি ইউনিয়ন গিয়ে হই হই করে বন্ধ করে দিল, কারখানার ঝাপ বন্ধ হয়ে গেল, পরে সেটা প্রমোটিং হয়ে গেল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই প্রোডাক্টটি, যেটি আমাদের শহর কলকাতায়, বা কলকাতায় না, পশ্চিমবঙ্গে তৈরি হতো, সেই প্রোডাক্টটি বিজনেসম্যান এখান থেকে তুলে নিয়ে বাংলার বাইরে চলে গিয়ে সেই প্রোডাক্টটি বানাতে আরম্ভ করলো। এবং এই প্রোডাক্টটি কলকাতা শহরে আপনি হয়তো 100 টাকা দিয়ে কিনছেন, এবং বাইরে তৈরি হয়ে সেম প্রোডাক্টটা বড়বাজার অঞ্চলে এসে দাঁড়ালো গিয়ে 120 টাকা থেকে 125 টাকা। অর্থাৎ আমরা সেম মেটেরিয়াল, সেটা বিউটি প্রোডাক্ট বলুন, সেটা গার্মেন্টস বলুন, সেটা খাওয়া দাওয়ার সাবজেক্ট বলুন, সমস্ত বড় বাজারের এরা দখল করে নিল। এবং এরা বিপুল উপঢৌকন এবং বিপুল অর্থ সাহায্য করেছে CPM পার্টি ফান্ডে। এবং পার্টি ফান্ডে শুধু সাহায্যই নয়, এলাকায় এলাকায় এরা হাত করে রেখে দিয়েছিল কমরেডদের। এটা হয়তো শুনে অনেক CPM এর লোকের গাত্র জ্বালা হতে পারে, ইতিহাসের পাতাটা উল্টে দেখুন যে আমি ভুল কথা বলছি কিনা। ফলে আমাদের রাজ্যের ব্যবসা বাণিজ্য এবং বাঙালিত্বকে ড্যামেজ করার, কারণ বাঙালিরা খুব গুণী। আজকে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল বাংলা থেকে। দেশের জন্য প্রাণ দিয়েছে বাঙালিরা, আন্দোলন করেছে বাঙালিরা। সব থেকে বড় চলচ্চিত্র থেকে, গীতিনাট্য থেকে শুরু করে সাহিত্যিক সব বাংলা থেকে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে সত্যজিৎ রায় অব্দি সব। এমনকি খেলাধুলোর ক্ষেত্রে ফুটবলের একেবারে পীঠস্থান ছিল বাংলা। বাঙালি সব পারত, কিন্তু বাঙালি খানিকটা হলো তলার দিকের যে পরিশ্রম এবং ব্যবসা, এই দুটোতে তারা বিমুখ ছিল এ কারণে যে তাদের মনে হতো যে অর্থ ঢালবো, রিটার্ন কি হবে। তো যাই হোক, এই যে 85-86 থেকে কারখানাগুলো বন্ধ হয়ে এখানে বড় বাজারিদের আমদানি হলো,
তারা এক এক করে দখল করতে শুরু করলো সব, এবং দখল করতে 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 এমন একটা জায়গাতে গিয়ে আজকে পৌঁছেছে, আপনারা বাজারে যত বিউটি প্রোডাক্ট দেখেন সেখানে কেয়া শেঠকে এখন আর খুব একটা খুঁজে পাবেন না। যত বিউটি প্রোডাক্ট দেখেন সমস্ত প্রোডাক্টের মালিক উৎস একটা বড় সংখ্যার দে আর মারওয়ারিস। আপনারা যত গার্মেন্টস দেখছেন ডিফারেন্ট টাইপ অফ, শাড়ি নয়, শাড়ির ব্যবসা এখনো বাঙালিরা করে, কিন্তু শাড়ি পরে কজনা বাঙালিদের মধ্যে, এটা বাংলাদেশ নয়, বাংলাদেশে কিন্তু শাড়ির কালচার এখনো আছে। বিভিন্ন গার্মেন্টস বিজনেস মারওয়ারিদের হাতে চলে গেল। বড়বাজার অঞ্চল থেকে শুরু করে আপনারা দেখবেন, গণেশ টকিজ থেকে শুরু করে যত সেন্ট্রাল এভিনিউ থেকে শ্যামবাজারের দিকে আসবেন তত দেখবেন যে ঝাঁকে ঝাঁকে দোকান। দক্ষিণ কলকাতায় তো অ্যাবসলিউট। ফলে জ্যোতিবাবুরা ভারী আহ্লাদিত হলো যে আমার দেশে ব্যবসা চলছে, কারা করছে সেদিকে তাদের নজর নেই। বাঙালি ব্যবসায়ীরা মার খেতে আরম্ভ করলো, এবং করতে করতে এমন একটা সিচুয়েশন এলো যখন বুদ্ধবাবু রিয়েলাইজ করলেন যে ইন্ডাস্ট্রি না করলে আমাদের বদনাম হয়ে যাচ্ছে, যেটা জ্যোতিবাবু কোনোদিনের জন্য ভাবেননি, এবং টাটার সঙ্গে নেগোসিয়েশন হলো। দেখুন একটা কথা বলি, যে টাটা মোটরস এখানে যে ব্যবসা করতে এসছিল, স্থান কাল পাত্রর জায়গায় তারা ভুল করেছিল। কারণ সিঙ্গুরের যেই জায়গাটা নিয়েছিল সেটা 3 ফসলি জমি, অর্থাৎ বছরে 3 বার ফসল হয়। কিছু লোক বিক্রি করে দিয়েছিল জমি প্রচুর টাকার ইয়ে দেখে বা কমরেডদের চাপে পড়ে, কিন্তু অনেকেই বিক্রি করেনি। ফলে সেখানে কারখানা হলো। অথচ আমি খুব ভালো করে বলছি, আমি নিজে বহুবার সিঙ্গুরে গেছি, সিঙ্গুর আন্দোলনেও আমি গিয়েছি। এই সিঙ্গুরের এই স্পট থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে উল্টো দিকেও বাজা জমি রয়েছে, যেখানেও কিন্তু টাটা কোম্পানি তাদের ফ্যাক্টরিটা করতে পারতেন যদি বুদ্ধবাবুরা তাদেরকে কনভিন্স করাতে পারতেন। এখন যে কোনো বিজনেসম্যান চাইবে বড় রাস্তার উপর কারখানা করতে, যেখান থেকে চট করে তাদের ট্রান্সপোর্টটা শহর কলকাতায় চলে আসে এবং কলকাতা থেকে তারা বিভিন্ন জায়গায় পাঠাতে পারে। যার জন্য বড় রাস্তার উপর ইন্ডাস্ট্রি করবার চেষ্টা করে কলকাতার বাইরে বা শিলিগুড়ির বাইরে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। ফলে তাদেরকে উঠে যেতে হলো। এবং তারপরে দুর্ভাগ্যের ব্যাপার যে আর কোনো বড় কলকারখানা এখানে এলো না। এখানে দোষগুণের ব্যাপার না, এখানে এখন এই মুহূর্তে আপনি খুঁজে দেখবেন যে এমএসএমই, মিডল এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি প্রচুর আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতেও, কিন্তু সেখানেও তারা মার খাচ্ছে। আপনাদের বললাম যে আজকে গার্মেন্টস মার্কেট, জুতোর মার্কেট থেকে শুরু করে সমস্ত কিছু, এমনকি প্রেস মিডিয়ার জায়গাতেও খবর নিয়ে দেখুন ওই শ্রেণীর লোকেরা বসে কমান্ড করছে। এমনকি সিনেমা থিয়েটারের লাইনেও তারা ঢুকে গেছে, প্রোডাকশনস থেকে শুরু করে। এবং উপায় নেই, জ্যোতিবাবুদের আমল থেকে তারাই চালাচ্ছে। মমতা এসে কি রেভলিউশন করবে, কাকে তাড়াবে, কাকে রাখবে, পাগল নাকি? ফলে এটাও ফল্ট যে বাঙালিরা ব্যবসা করতে পারলো না শেষ পর্যন্ত। এবং আপনাদের শুনলে খুব খারাপ লাগবে যে মিষ্টি বাংলার বিখ্যাত, এখনো পর্যন্ত বাঙালিদের মিষ্টিখোর বলে রসগুল্লা, মিষ্টি দই, এগুলো দেখবেন যে খুব তারা বলে ঠলে, সেখানেও তারা কোপ মেরে দিল, তৈরি হলো মারোয়ারি খাবার দাবার। দেখেছেন তো? আমার খুব খারাপ লাগে, ভিআইপি রোডের উপর বলরাম ঘোষের একটা মিষ্টির দোকান খুলেছিল। আমি বললাম যে আরে বাবা, সাউথ ক্যালকাটা থেকে আজকে এখানে এত কাছাকাছি, দারুণ মিষ্টি সেখানকার। সম্প্রতি দেখলাম যে সেটা বন্ধ হয়ে গেছে। জানি না সেটা টোটালি ক্লোজ নাকি ফ্র্যাঞ্চাইজি দিয়েছিল, তার কারণ তার পাশেই রয়েছে হলদিরাম, চালাতে পারলো না। ফলে আমি কাউকে দোষ দিচ্ছি না, এটা কম্পিটিশনের বাজার, কিন্তু কম্পিটিশনটা একটা জায়গায় স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, যেটা আমেরিকাতে রয়েছে, ব্রিটেনে রয়েছে। আমাদের ভারতবর্ষে নরেন্দ্র মোদী আসার পর যেমন একতরফা আদানি আম্বানিদের হাতে তুলে দিয়েছেন, এমনভাবে ব্যবসাটাকে আমাদের গোপনে, মানে অনিশ্চয়তার মধ্যে, আপনারা অনেকে জানেন না, অনিচ্ছা সত্ত্বেও সেই ব্যবসা কিন্তু চালিয়ে যাচ্ছে একটা শ্রেণী। এবং আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে তারা কেউ মমতাকে ভোট দেন না, তারা বিজেপিকে ভোট দেন। বিজেপিকে ভোট দেন মানে তাদেরকে তাড়িয়ে দাও এমন কথাটা বলছি না, তারা ভয়ঙ্কর বাঙালি বিরোধী, ভয়ঙ্কর। যে কোনো বড় এই ধরনের বড় বাজারি দোকানে ঢুকে দেখবেন যে ক্যাশ হ্যান্ডেল করছে কিন্তু তাদের জাতের লোক, কোনো বাঙালি করছে না। বাঙালিরা ওই কাপড় জামা টানছে, এটা করছে, ওটা করছে, দুর্ব্যবহারের চূড়ান্ত জায়গাতে তারা রয়েছে। ফলে এটার কোনো প্রতিবাদ কোনোদিন হয়নি, আজও হয়নি, এই মুহূর্তেও হচ্ছে না। এবং এই প্রতিবাদের জায়গা থেকে হ্যাঁ ঠিক আছে, বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও ইত্যাদি ইত্যাদি কথা আমরা তো বারবার বলছি, কিন্তু একেবারে মনে হয়েছে কি একটা গোষ্ঠী এসে আমরা আজকে হিন্দু মুসলমান করছি।
এই যে নিশিকান্ত দুবে একটা অশিক্ষিত এমপি, সেদিকে দামাস করে বলল যে মুর্শিদাবাদ আর মালদাটাকে কেটে নিয়ে গিয়ে ঝাড়খণ্ডের একটা জায়গা থেকে একটা নতুন জেলা করো, এই একটা নতুন স্টেট করো, যেটা সরকার দেখবে, মানে মুসলিমদের এক ঘরে করে দাও। আরে মুসলিমরা তো বাঙালিরা ভাই, তারা এক ঘরে হবে কেন? তারা বাঙালি, আমরা বাঙালি, তারা আল্লাহ বলে, আমরা ভগবান বলি। মুসলিম ডিভিশনটা কেন করছে? এটা ওদের কালচার। অশিক্ষিত, অশিক্ষিত বলেই সেই ট্র্যাপে বারবার করে বিজেপির নানান নেতা পা দিচ্ছে। আজকেও শুভেন্দু অধিকারী বলেছে সব মুসলমানদের তাড়িয়ে দিয়ে বাকি 5% হিন্দু ভোট নিয়ে, কারণ শুভেন্দু অধিকারের কোনো আইডিয়া নেই, তার পড়াশুনো কী আছে জানি না, কিন্তু তার মানসিক জায়গাটা অশিক্ষিতের, মানে যোগ্যতাই নেই। তিনি রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায় হতে চেয়েছেন, কিন্তু কোনোদিনই হতে পারবেন না। তার কারণ তার মধ্যে যে ঘৃণা রয়েছে, সেই ঘৃণাটাকে বাঙালিরা আরও বেশি ঘৃণা করে। এবং নিশিকান্ত দুবেদের মতন লোককে ঘাড় ধরে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া উচিত। এবং আপনারা অনেকে সুকান্তর কথা বলেছেন, সুকান্তর কথাটা ছেলে মানুষ হয়ে গেছে। সুকান্ত কিন্তু শুভেন্দুর মতন এরকম অবদ্রচিত কথাবার্তা বলে না, যেটা শুভেন্দু ওপেনলি বলছে, যেটা ডিভিশন ক্রিয়েট করছে, বাঙালিদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করছে। এর প্রতিবাদ হওয়া দরকার। এবং আমি মনে করি, আপনারা বিশ্বাস করুন, যে এই বাংলাতে সর্বধর্মের লোক থাকবে, এই বাংলাতে সমস্ত জাতের লোক থাকবে, সবাই থাকবে। কিন্তু ভাবতে হবে যে আজকে প্রমোটিং হচ্ছে, আপনারা জানেন না, কলকাতা শহরের একটা পোর্শনে, দক্ষিণ দমদম থেকে শুরু করে দমদম বিভিন্ন জায়গায় আমি নিজে খবর নিয়ে রেখেছি, সে প্রমোটারদের মধ্যে ইনভেস্টমেন্ট করছে আজকে এই বড়বাজারিরা, এই গুটখাখোররা। এবং ইনভেস্টমেন্ট করে তারা দামটা এত ছড়িয়ে দিচ্ছে যে মধ্যবিত্ত বাঙালির পক্ষে ফ্ল্যাট কেনা অসম্ভব হয়ে গেছে। এবং তারা বিক্রি করছে নিজেদের জাতের লোকেদের কাছে। এবং সেখানে কোনো ধরুন একটা বড় ফ্ল্যাট 5 তলার, সেখানে ধরুন 10টা থেকে 20টা হয়তো ফ্ল্যাট রয়েছে, কি 18টা ফ্ল্যাট রয়েছে বড় জায়গাতে। এই 18টা ফ্ল্যাটের একটি ফ্ল্যাটেও কোনো বাঙালি থাকতে পারবে না। তার কারণটা হচ্ছে তারা মাছ খায়, মাছের গন্ধ এরা সহ্য করতে পারে না। ফলে পরম ঘৃণা নিয়ে তারা আমাদেরকে অপারেট করছে ওয়ান সাইডেড। সেই অপারেশনটার আমরা প্রতিবাদ করতে পারছি না, আজকেও পারছি না, কালকেও পারবো না, এবং যুগের যুগ পারবো না। আমি তো মনে করি যে একটা সময় ইন্ডাস্ট্রি চালিয়েছে পাঞ্জাবিরা, ইন্ডাস্ট্রি চালিয়েছে গুজরাটিরা। আমি গুজরাটি ফার্মেও কাজ করেছি। তারা কোনোদিন কে কাজ করছে, মানে আমি সেলস ইঞ্জিনিয়ার ছিলাম, ওই ডেকে হয়তো বললো যে কেমন কাজকর্ম চলছে। হাত বদল হয়ে গেল 90-এর দশকে যখন, তখন ওই বড়বাজারিরা কিনলো সুখানি বলে এক ভদ্রলোক। আমাদের অ্যাকচুয়ালি কোম্পানির ডিরেক্টর আগে ব্রিটিশ কোম্পানি ছিল, কিন্তু 60% স্টেক ছিল এক মারাঠি লোকের হাতে। আপনাদের বলি, হি ওয়াজ বেসিক্যালি গুজরাটি, কিন্তু পুনেতে থাকতেন, সাত্তার সাহেব বলে, মুসলিম। তার আমলে কোনোদিন ডিস্টারবেন্স কিছু হয়নি, আন্দোলন ফান্দোলন করে প্রচুর সমস্যা হয়েছে ঠিকই। তারপরে সাত্তার সাহেব বিক্রি করে দিতে বাধ্য হলেন, সেটা কিনলো সুখানি বলে একজন বড়বাজারি, এবং এসেই কোম্পানিটি মোটামুটি তুলে দিল, ডকে তুলে দিল। পরে জানা গেল সে চিটিংবাজ, প্রচুর টাকা মার্কেট থেকে তুলেছে, এবং একদিন তিনি ছাদের থেকে লাফ মেরে সুইসাইড করলেন। এই তো অবস্থা। তো এটা একটা ছোট ঘটনা, একটা ছোট এক পোর্শনের ঘটনা। কিন্তু আজকে বাংলাকে ভাবতে হবে যে বাংলার ব্যবসায়ীকে একবারে অ্যাবসলিউট বাঙালি ব্যবসায়ীদেরকে তুলে আনতে হবে। আজকে বিমানবন্দরে ওই 2টি দুবাইগামী ফ্লাইট ছাড়া ইন্টারন্যাশনাল ফ্লাইট নেই। আর সিঙ্গাপুর এয়ারলাইন্স যেমন আছে, ঠিক আছে, ওই 3-4টে ছাড়া। সেগুলো যত বেশি আসবে তত বোঝা যাবে যে বাংলার ব্যবসা জমছে। বাঙালির পাশে দাঁড়াতে হবে। কম্পিটিশনের মার্কেট করলেও প্রোডাক্ট, ধরুন কম্পিটিশনে আমি এটা বানাচ্ছি, একটা বাঙালিও বানাচ্ছে, একটা অবাঙালিও বানাচ্ছে। ধরুন আমি একটা জলের মগ বানাচ্ছি, সেটা বাঙালিও বানাচ্ছে, একটা অবাঙালিও বানাচ্ছে। সে দেখলো আমি বাজারের দরটাকে ফেলে দিই, তার সেই প্রোডাক্টটি বানাতে, এই প্রোডাক্টটি বানাতে একটা বাঙালির খরচা হয়েছে 10 টাকা, একটা অবাঙালিরও খরচা হয়েছে 10 টাকা। তো ন্যাচারালি যে বাঙালি ব্যবসায়ী সেটা 11 টাকা মিনিমাম সে দাম করবে, তা না তো তার কস্ট উঠবে কী করে? তার লেবার কস্ট থেকে শুরু করে আমি ধরে নিচ্ছি সে 15 টাকায় বিক্রি করতে শুরু করবে। এই লোকটি যে এর ব্যবসাটাকে ডাউন করবে, সে বাজারে ঢুকেই সেটার দাম করে দিল 9.5 টাকা, অর্থাৎ প্রায় 5.5 টাকার লস সে করতে আরম্ভ করলো। বাধ্য হয়ে বাঙালি উঠে গেল একটা সময় ব্যবসায়। এবার সেটার দাম করে দিল 20 টাকা, বাপ করে কিনছে সবাই। তো ফলে আমাদের ভাবনার জায়গা রয়েছে, এবং সেটা আমাদের মন্ত্রীমহল থেকে শুরু করে সকলকে ভাবতে হবে যে কাদেরকে আমরা জায়গা করে দিয়েছি। আমি আপনাদেরকে বলছি যে শহর মুম্বাইতে
এরা যে আন্দোলন করেছে এদের মধ্যে ক্ল্যাশ আছে, গুজরাটি এবং মারাঠিদের মধ্যে ক্ল্যাশ আছে। যে ক্ল্যাশটাকে মানে এবার মানে দায়িত্ব নিয়ে সেটাকে এনক্যাশ করে কংগ্রেস এবং উদ্ধব ঠাকরেরা অতগুলো আসন পেয়েছে, 30টা আসন পেয়েছে। সেখানে একটি স্থান রয়েছে যেখানে গুজরাটিরা থাকে। সেই জায়গাটা গুজরাটিরা সেই জায়গাটা থেকে বেরিয়ে খুব বেশি ব্যবসায় লাফালাফি করতে পারে না, তারা সেই একাট্টা হয়ে ওই জায়গাটাতেই থাকে এবং তাদেরকে টাইট করে রেখে দেওয়া হয়েছে। আমি বলছি না আমাদের এখানে কারোর উপর অত্যাচার করতে, ব্যবসায়ীকে ব্যবসায়ী করতে দাও, কিন্তু নিয়ম করে দেওয়া হোক যে তোমার প্রোডাক্ট তুমি বাজারে আনছো, একটা বাঙালি একটা সেম প্রোডাক্ট বাজারে আনছে, দাম হেরফের করা যাবে না, যেটা ওর দাম সেটাই তোমার দাম করতে হবে। বাজার মার্কেট ইত্যাদি জায়গায় বাঙালিরাও চেষ্টা করে তাদের বেস্ট প্রোডাক্ট করতে। আমি দীর্ঘদিন চাকরি করছি, 81 সাল থেকে চাকরি করছি, আজকে 40 বছরের উপর হয়ে গেল। ফলে আজকে 26 বছর একটা বাঙালি কনসার্নে রয়েছে, শান্তিতে রয়েছে। ফলে আমি বারবার বলছি যে আমাদের বাংলাকে খতম করে দিয়ে গেছে বাম জমানা এবং বড়বাজারিরা, এদের কম্বিনেশনে 12টা বেড়েছে এবং এই কম্বিনেশনটা বুঝতে পেরে বাঙালিরা কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছে না, কারণ বাজরিয়া ছাপারিয়া অমুক তমুক লোকেরা কন্ট্রোল করছে, অমুকজি তমুকজি, কপালে চন্দন, গলায় গামছা নাকি উত্তরীয় ঘোড়ার ডিম, এরা জীবনে কোনোদিন ক্ষমতায় আসবে না, জীবনে কোনোদিন ক্ষমতায় আসবে না, লিখে নিন, কোনোদিন আসবে না। শুভেন্দুর অধরা থাকবে, শুভেন্দু গাধার সামনে মূলোটার মতন দৌড়ে যাবে মুখ্যমন্ত্রীর জন্য, কোনোদিন হতে পারবে না। কিন্তু শুধুমাত্র একটা রাজনৈতিক দল তাকে কোণঠাসা করে ফায়দা নেই, তারা তাদের মতন করুক, সে খেলার মাঠে খেলা হবে। কিন্তু আজকে বাঙালিকে বাঁচাতে গেলে বিজনেসের সিংহভাগ যারা ধরে রেখেছে, আমি বলতে বাধ্য হচ্ছি সেখানে এন্ট্রি নিতে হবে। হোয়াট ইজ দ্য ওয়ে? আপনারা ভাবুন এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ। শেষ করতে হচ্ছে আজকের, এবং অবশ্যই আমার এই অনুষ্ঠানটা আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নমস্কার, আদাব।